গাইবান্ধায় একটা মন্দিরে মূর্তি বানানো হচ্ছে, আর সেই খবরে কাঁপছে সংসদ। এইটা চাই না, ওইটা চাই না, মারামারি, শাহবাগ, পলাশবাড়ি। রাস্তায় নামছে মিছিল, ফেসবুকে ছড়াচ্ছে এআই দিয়ে বানানো ভয়ঙ্কর সব ছবি, মূর্তি ভাঙার আহ্বান। যে দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির গর্ব করে, সেই দেশে হঠাৎ মন্দিরের মূর্তি নিয়ে এই তোলপাড় কেন? আসল ঘটনা কি? কারা কেন এই উত্তেজনা তৈরি করছে? আজকে জানার চেষ্টা করব এর পেছনের গল্প। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রাম। এখানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বড় একটি ধর্মীয় কেন্দ্র গড়ে তোলার কাজ চলছিল। প্রায় 22 কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছিল মন্দির কমপ্লেক্স, সনাতন ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং 81 ফুট উচ্চতার দেশের সবচেয়ে বড় রাম মূর্তি। পাশাপাশি আরও একটি 53 ফুট কৃষ্ণ মূর্তি এবং 28 ফুট শিব মূর্তিও নির্মিত হয়েছে সেখানে। রাম মন্দির নিয়ে ভুয়া পোস্টের ছড়াছড়ি, কিন্তু মন্দির চত্বরে বিশাল রাম মূর্তি নির্মাণের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় তোলপাড়। একাধিক সংগঠন মূর্তি অপসারণের আলটিমেটাম দেয়, মিছিল হয়, সংবাদ সম্মেলন হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর যা হয় তা ঘটে ফেসবুকে। গবেষণা সংস্থা ডিসমিস ল্যাবের অনুসন্ধানে দেখা গেছে, এআই দিয়ে বানানো কৃত্রিম ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখানো হচ্ছে হাতুড়ি দিয়ে মূর্তি ভাঙার দৃশ্য। একটি পোস্টে দাবি করা হয়, মন্দিরের মাটির নিচে হাজার বছরের পুরনো মসজিদ আছে, তাই মন্দির ভেঙে মসজিদ বানাতে হবে। ছবিটি সম্পূর্ণ এআই নির্মিত, কাল্পনিক। সেই একটি ছবি 123 বার পোস্ট হয়েছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে মন্দির কমিটি গত 11 জুন সংবাদ সম্মেলন করে জানিয়ে দেয়, আপাতত রাম মূর্তির নির্মাণ কাজ স্থগিত রাখা হচ্ছে। সংসদে রাম মন্দির, এই বিতর্ক এতটাই তীব্র আকার নেয় যে পৌঁছে যায় জাতীয় সংসদ পর্যন্ত। গত 25 জুন 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সরাসরি প্রশ্ন তোলেন, মন্দিরে মূর্তি নির্মাণে আপত্তি কেন? তিনি বলেন, ওরা মন্দিরে পূজা করবে, আমি আমার মসজিদে নামাজ পড়ব, অসুবিধা কি? তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সরকার যদি মনে করে মন্দির বা মূর্তি নির্মাণ ঠিক হবে না, তাহলে আইন করে বন্ধ করে দিক, কিন্তু যদি না হয় তাহলে এই অত্যাচার সহ্য করা যাবে না। মন্দির বিরোধী মিছিলকারীদের ধর্ম ব্যবসায়ী বলে সরাসরি আখ্যা দেন তিনি। ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায়, তারা হলো ধর্ম ব্যবসায়ী। সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে, মারামারি করছে। আমি সরকারকে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না, বন্ধ করে দেন একদম কঠিন ভাবে, যে না, এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না। ইসলাম যেভাবে বাংলায় আসলো, সংসদে ফজলুর রহমান নিজেই বলেছেন, 1204 খ্রিস্টাব্দের আগে এই ভূখণ্ড হিন্দু ও বৌদ্ধদের ছিল। ইতিহাস বলে, বখতিয়ার খলজির বাংলা জয়ের আগে এই অঞ্চলে পাল ও সেন রাজবংশ শাসন করত, যারা ছিল বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী। একসাথে কি আমরা থাকবো না? ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না? এই দেশের এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। তারও আগে এই মাটিতে বৌদ্ধ সভ্যতার বিকাশ ঘটেছিল, পাহাড়পুরের মতো বিশ্বমানের বিহার গড়ে উঠেছিল। ইসলামের প্রসার এই অঞ্চলে হয়েছে মূলত দুটি পথে। প্রথমত, মধ্যযুগ থেকে আরব, ফার্সি, তুর্কি বণিক ও সুফি সাধকদের আগমনের মধ্য দিয়ে। দ্বিতীয়ত, সুফি সাধকদের ধর্মের আহ্বান শুনে স্থানীয় মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। শাহজালাল, খান জাহান আলী, শাহ মখদুম, শাহপরানের মতো মহান মানুষেরা এই দেশে ইসলামের যে বার্তা নিয়ে এসেছিলেন, তার মূল কথা ছিল সবার উপরে মানুষত্ব। প্রশ্ন হচ্ছে, আর কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বাংলাদেশের মতো মন্দির ও মূর্তি নিয়ে সমস্যা আছে, নাকি শুধু বাংলাদেশেই এই সমস্যা? মুসলিম দেশগুলোতে মন্দির, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন। ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া,
ওমানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও বড় বড় হিন্দু মন্দির আছে। সেখানে মন্দিরের অস্তিত্বকে রাষ্ট্রের জন্য হুমকি মনে করা হয় না। তাহলে বাংলাদেশে একটি মন্দির বা রাম মূর্তি নির্মাণকে কেন সংকট হিসেবে দেখানো হচ্ছে? বাংলাদেশে লক্ষাধিক মসজিদ থাকা এবং নতুন নতুন মসজিদ নির্মিত হওয়ার পরও একটি রাম মন্দির বা রামের মূর্তি নির্মাণ নিয়ে এত আপত্তি কেন? ধর্মীয় স্বাধীনতা যদি সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়, তাহলে তা শুধু সংখ্যাগরিষ্ঠদের জন্য নয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রেও সমানভাবে নিশ্চিত হওয়া উচিত। উগ্রপন্থী গোষ্ঠীর তালবাহানা। আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন, উগ্রপন্থী গোষ্ঠী যারা আজ রাম মূর্তির বিরুদ্ধে মাঠে নেমেছেন, তারা তো শুধু এখানে সীমাবদ্ধ না। এর মধ্যেই তারা দেশের বিভিন্ন জায়গায় মাজারে হামলা করেছে, লালন সঙ্গীতে বাধা দিয়েছে, পীর মুরিদদের নির্যাতন করেছে, কোথাও কোথাও হত্যার মতো জঘন্য অপরাধও তারা ঘটিয়েছে। সংসদে ফজলুর রহমান প্রশ্ন তুলেছেন, কুষ্টিয়ায় কুপিয়ে মারার ঘটনা কেন হলো? ফরিদপুরে আগুন জ্বালানো হলো কেন? আর এই প্রশ্নগুলো নিজেই একটি উত্তরই দিচ্ছে। যে শক্তি আজ রাম মূর্তির বিরুদ্ধে মাঠে নেমেছে, তারা আসলে কেবল মূর্তি বিরোধী নয়, তারা এই দেশের বহু শতাব্দীর সুফি, অসাম্প্রদায়িক, বহুত্ববাদী, শান্তি ও মুক্তি চেতনারও বিরোধী। অনেক ক্ষেত্রে তারা বরং বিশ্বে মুসলমানদের সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, যেমনটা করে ইসলামের লেবাসধারী সশস্ত্র গোষ্ঠীরা। হিন্দুরা বাংলাদেশে কতটা নিরাপদ? একটা পরিসংখ্যানের দিকে তাকানো দরকার। 1947 সালে দেশভাগের পর এই ভূখণ্ডে হিন্দু জনগোষ্ঠী ছিল মোট জনসংখ্যার প্রায় 28%। 2022 সালের জনশুমারিতে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 7.95%। 7 দশকে এই পতন নিজেই বলে দেয় সংখ্যালঘু মানুষের নিরাপত্তাহীনতার ইতিহাস কতটা দীর্ঘ। অনেকেই হয়তো বলবেন, ভারতের যে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে সেটা বললেন না? অবশ্যই সেটা অন্যায় হচ্ছে, কিন্তু তাই বলে আমরাও কি একই অন্যায় করব? সেটা কি ইসলাম সমর্থন করে? তারপরও যে 1.5 কোটি মানুষ এই মাটিতে রয়েছেন, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে এই ভূমি কেউ কেড়ে নেয়নি। এটাই বাংলাদেশের আসল পরিচয় হওয়া উচিত। পলাশবাড়ির রাম মূর্তি নির্মাণ আপাতত স্থগিত আছে, কিন্তু যে প্রশ্নটা থেকেই যাচ্ছে সেটা হচ্ছে, এই দেশে কি একজন হিন্দু নাগরিক তার নিজের জমিতে, নিজের মন্দিরে, নিজের দেবতার মূর্তি বানাতে পারবেন না? ফেসবুকে AI দিয়ে মূর্তি ভাঙার ছবি ছড়ানো হবে আর প্রশাসন নীরব থাকবে? বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, অন্তত সংবিধান সেটাই বলে। কিন্তু কাগজে লেখা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান আর মাঠের বাস্তবতার মধ্যে ফারাক যতদিন থাকবে, ততদিন এই ধরনের প্রশ্নে কাঁপতেই থাকবে সংসদ।